এতক্ষণ ছিলাম ইউটিউবে, চলে এসেছি ফেসবুকে। আজকে আমি আমার চ্যানেলে অর্থাৎ শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস ইউটিউব চ্যানেলে একটা ভীষণ ইউনিক গল্প গিফট করেছি তোমাদের সবাইকে। তোমরা সবাই দুটো জনের গল্প শুনতে ভীষণ পছন্দ করো। একটা হচ্ছে ভৌতিক, আমি দেখেছি কম্প্যারেটিভলি অন্য যে কোনো টপিকেই কথা বলি না কেন, বাট ভৌতিক গল্প শুনতে তোমরা সকলে ভীষণ ভালোবাসো। আর একটা রিকোয়েস্ট প্রচুর আসে, রিইনকার্নেশন। তো আজকে আমি ফর ভেরি ফার্স্ট টাইম একটা দারুণ সুন্দর ঘটনা পেয়েছিলাম। এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট, গল্প বলবো না এটাকে। যে ঘটনাটা মানে এটা ভৌতিক ঘটনা এবং তার সাথে পুনর্জন্মের ঘটনা। এই ভৌতিক প্লাস পুনর্জন্মের এত সুন্দর একটা স্মুথ ব্লেন্ডিং খুব কম স্টোরিতে থাকে। তো এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার যে দর্শক বন্ধুরা আমাকে লাইভ শুনেছেন তাদেরও ভীষণ ভালো লেগেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরাও প্লিজ যাও আর গিয়ে অবশ্যই ওই স্টোরিটা মিস করে গেছো যদি তাদের শুনে নাও। একটা অসাধারণ অদ্ভুত ঘটনা, যেখানে ভৌতিক একটা মানে সিরিজ অফ ভৌতিক ঘটনার সাথে একটি পুনর্জন্মের ঘটনার একটা অদ্ভুত মিশ্রণ ঘটেছে। এই ঘটনাটা আরো একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলেছি, একটি বাবার একটা আশ্রমের ঘটনা। তো দুটো ঘটনাই ভালো লাগবে আশা করি। অবশ্য ফার্স্ট ঘটনাটাই সব থেকে বেশি লেন্দি, একটা বড় একটা স্টোরি ছিল, তার সাথে একটা ছোট্ট গল্প গিফট করেছি। আর এখন আজকে আবার এই চ্যানেলে, সত্যিভূতের গল্প চ্যানেলেও আমি দুটো স্টোরি আজকে বলবো। একটা ঘটনা বলবো যে ঘটনাটা ভারী অদ্ভুত, সেটাও খুব ইউনিক একটা স্টোরি পাবে, যেরকম ঘটনা আমি আগে কখনো বলিনি। আর প্রথম যে ঘটনাটা দিয়ে বলবো, যেটা দিয়ে আগের দিন শেষ করেছিলাম, অনেকের মনেও আছে দেখলাম যে দিদি ভাই সেই শান্তিনিকেতনের একটা গল্প বলবে বলেছিলে, সেটা তো বললে না। তাহলে চলো, যেহেতু শান্তিনিকেতনের গল্পটা আগের দিন প্রমিস করেছিলাম বলবো, তারপরেও টাইমের অভাবে আমার বলা হয়নি, শান্তিনিকেতনের গল্পটা দিয়ে শুরু করছি আর সেই অদ্ভুত থেকে অদ্ভুততম গল্পটা দিয়ে শেষ করব। কিন্তু দুটোই যাচ্ছে ভৌতিক গল্প। আজকে একদম নিখাত ভূতের গল্প বলবো। বেশ, গল্প শুরু করার আগে জাস্ট কয়েকটা কথা বলবো। এই যে তোমরা অনেকে লিখছো দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, সেটা কি এমনি এমনি লাগছে? আমাকে এত সুন্দর একদম একটা পুরো পিওর উলেন একটা কুর্তি আমি এখন পরে রয়েছি, যেটা স্পন্সর করেছে কানন সাজকথা থেকে মৌমিতা সরকার। ট্রাস্ট মি, আমি অনেক উলেন কুর্তি দেখেছি, বাট এইরকম ম্যাটেরিয়াল, এত সফট অ্যান্ড স্মুথ ম্যাটেরিয়াল, অ্যামেজিং। যেমন সুন্দর কোয়ালিটি, ভীষণ গরম, আমাদের এখানকার যা ঠান্ডা, এইখানকার ওয়েদারের জন্য একদম পারফেক্ট। আর তার সাথে লুকসটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা ভীষণ ডিসেন্ট অথচ গর্জিয়াস। মানে একদম গর্জিয়াস হয়ে গেলে বেশি জ্যাবড়া কাজ হলেও কিন্তু আমার কোনো জিনিস পছন্দ হয় না। তো এইরকম ফুল এত সুন্দর ডিসেন্ট, এক ফ্রন্টটা দেখো পুরোটা কাজ করা রয়েছে, একটা সোভার লুক ক্রিয়েট করছে। আর কালারটাও অসাধারণ কুর্তিটার। তো ওর কাছে এই মুহূর্তে এরকম উলেন কুর্তিজের, এরকম একদমই সফট স্মুথ কোয়ালিটির যত উলেন কুর্তিজ গুলো আছে তার হিউজ স্টক আছে। তো প্রচুর কালার্স অ্যাভেলেবেল আছে। তোমরা ব্রাইট কালার চাইলে ব্রাইট কালার্স পেয়ে যাবে, কেউ যদি একটু ডাল কালার পছন্দ করো সেটাও পেয়ে যাবে। হ্যাঁ, যেরকম তোমাদের চয়েস সেই ওয়াইজ ওর কাছে ভ্যারাইটি অফ স্টক অ্যাভেলেবেল আছে। সামনে প্রচুর বিয়ে বাড়ি আছে। যদি কারোর বাজেট মনে করো যে একদম বিশাল বাজেটে কিছু দেবো না, হ্যাঁ একটা মিনিমাম বাজেটের মধ্যে ভালো কিছু দেবো, এমন জিনিস দেবো যেটা যাকে দেবো সে চুটিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু আমার বাজেট ফ্রেন্ডলি হবে, নির্দ্বিধায় এরকম একটা কুর্তি কিনে দেওয়া যেতে পারে। ব্রাইড পেলে কিন্তু সে বলবে যে অনেকেই ধরো এর থেকে দামি শাড়ি দিলেও হয়তো 1000 টাকার মধ্যে এমন অনেক শাড়ি টাড়িও তো অনেকে গিফট করে, তো তার থেকে অনেক বেটার অপশন অনলি ইন 420। এটার প্রাইস যাচ্ছে অনলি 420 টাকা। বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি যে এটা মানে মৌমিতা ছাড়ছে 420-তে, এটা যদি কোনো শপিং মল থেকে বা কোনো একটা বড় তুমি অফলাইন শোরুম থেকে নিতে যাও, এটা কখনোই 800 বা 900 প্রাইসের নিচে আসবে না। এটার ম্যাটেরিয়ালটা কথা বলছে, ম্যাটেরিয়ালটা এতটাই সুন্দর, গ্লসি ফিনিশ, ডিসেন্ট ফিনিশ, তেমন সুন্দর। আমার নেকওয়ার্কটা তো দারুণ লেগেছে। তো সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা কালেকশন, যেটা তোমরা নিজেদের ঝুলিতে করে রাখতে পারো। কারণ যদি এই মুহূর্তে দরকার নাও থাকে, বাট তোমরা এরকম একটা কালেকশন রেখে দিতে পারো নিজেদের কাছে।
আছে। 9932342418। আবার রিপিট করছি 9932342418। এই নম্বরে তোমরা কারণ সাজ কথায় মমিতার সাথে যোগাযোগ করে নিতে পারবে এবং এরকম প্রচুর কালেকশন ওর কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। জাস্ট যাও, বুক করে নাও, কেননা স্টক আউট হয়ে গেলে কিন্তু আর পাবে না। খুব মিষ্টি লাগছে দিদিকে, লাভ ফ্রম বাগনান লিখছে কুহেলি সাঁতরা। থ্যাংক ইউ কুহেলি। আর অনেকে আমাকে পিং করছো দিদি প্লিজ তোমার ডায়েটিশিয়ান বন্ধুর নাম্বারটা একবার বলে দাও। একবার আমি চট করে বলে দিচ্ছি, তোমরা আর নতুন করে বলার কিছু নেই, ইন্ট্রোডিউস করানোর কিছু নেই। তানিয়া সেনগুপ্ত সান্যাল, প্রত্যেকে তোমরা জানো ওর কথা। ওকে কিন্তু মানে কোনো একটা ওই গতানুগতিক ডায়েট চার্ট বানানো আছে অন্যান্য যারা দেখে ট্রিটমেন্ট করে তাদের মতন, আর সেখানে কোনো পেশেন্ট গেল তাদের জন্য কিছু স্পেসিফাই করলো না। সেখানে কেউ হোম মেকার বা কেউ ওয়ার্কিং ওমেন তাদের জন্য স্পেসিফিক্যালি তাদের সুবিধা অসুবিধা বুঝলো না, ধরিয়ে দিল যে আপনাকে এটা খেতে হবে করতে হবে, নট লাইক দ্যাট। ওখানে প্রত্যেকের জন্য একদম ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া হয় ও প্রত্যেকের জন্য তার রুটিন ওয়াইজ একদম তার সামর্থ্য ক্ষমতা সে কতটা বানাতে পারবে না পারবে সমস্ত কিছু বিবেচনা করে ও ডায়েট চার্ট বানিয়ে দেয়। এবং সেটার মধ্যে মোটেই কোনো রকম মানে জাস্ট ওই ঘাসফুস থাকে না, সেখানে ডেলিশিয়াস প্রচুর টেস্টি খাবারেই সমৃদ্ধ থাকে ওই ডায়েট চার্টটা। তো তোমরা একদমই দেরি করো না, এবং যারা যারা মনে করছো যে ভালো মন্দ খেয়ে অফিস করে সময় পাচ্ছি না এক্সারসাইজ করা, সবকিছু মেনটেন করেও আমাকে কোনোভাবে ডায়েটটা করতেই হবে, তারা একদম নির্দ্বিধায় যোগাযোগ করে নাও তানিয়া সেনগুপ্ত সান্যালের সাথে। 7278141441 এটা তানিয়ার নাম্বার। আবার রিপিট করে দিচ্ছি 7278141441। আর আমাকে যারা কন্ট্যাক্ট করতে চাও, আমাকে যদি তোমাদের নিজেদের জীবনের ভৌতিক দৈবিক অ্যাডভেঞ্চারাস যে কোনো ধরনের ঘটনা তোমাদের যদি মনে হয় কোনো অ্যাওয়ারনেস দেওয়ার জন্য কারোর সাথে মানে কোনো ঘটনা ঘটেছে সেটা অন্য আরো 5 জনের জানা উচিত, শেয়ার করা উচিত, সেরকম যে কোনো ঘটনা তোমরা আমাকে শেয়ার করতে পারো। 8240840618 এটা আমার নাম্বার। এই নাম্বারে রিপিট করছি 8240840618। এবার যাব হচ্ছে একদম স্ট্রেট অ্যাওয়ে আমাদের গল্পটাতে, যেখানে আমি আগে দিয়ে শেষ করেছিলাম শান্তিনিকেতনের একটা ঘটনা আমি বলেছিলাম অনন্যা আমাকে পাঠিয়েছে, সেই ঘটনাটা দিয়ে আমি শুরু করছি। এবং আমার খুব ভালো লাগলো যে আমি কিন্তু নিজেই ভুলে গেছিলাম বিষয়টা, আমাকে তোমরা মনে করিয়ে দিলে যে দিদি তুমি এখানে শেষ করেছিলে, মানে তোমরা কিছু অতৃপ্ত রাখতে চাও না। আমি ভুলে গেলেও তোমরা আছো আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে দিদি ওই গল্পটা তুমি তো ভুলে যাচ্ছ, বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো অনন্যার এই যে ঘটনাটা আমি বলবো, ও আমাকে গঙ্গারামপুর থেকে এই ঘটনাটা সেন্ড করেছে বালুরঘাটের। আর এমনিতে কাকু কর্মসূত্রে এখন গঙ্গারামপুর ওই জায়গাটাতে থাকেন ঠিকই, কিন্তু ওদের আদি বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে, ওর দাদু ঠাকুমার বাড়িও হচ্ছে শান্তিনিকেতনে। তাছাড়াও কাকু পরবর্তীতে নিজস্ব একটা ফ্ল্যাট কিনেছেন শ্যামবাটি বাজারের কাছে, একদম শ্যামবাটি বাজার মোড় বলে ওখানে কোথাও জায়গা আছে একটা শান্তিনিকেতনে, তো সেই জায়গাতেই আর কি কাকু নিজস্ব একটা ফ্ল্যাট কিনেছেন। এইবার মাঝে মাঝে যখন কাকু কর্মসূত্রে কাকু কাকিমাকে এখানে গঙ্গারামপুরে থাকতে হয়, ও কিন্তু ছোটবেলাতে অনেক সময় থেকেই দাদু ঠাকুমার কাছে মানুষও হয়েছে, বড় হয়েছে, ওদের কাছে গিয়ে গিয়েই থাকে। তো ফ্ল্যাটটা রিসেন্ট কেনার পর এখন তো বড় হয়ে গেছে, ওদের অসুবিধা হয় না, তো অনেক সময় ফ্ল্যাটের চাবি নিয়ে ও কিন্তু ফ্ল্যাটেও এসে মাঝে মাঝে একাই থাকে, ওর কোনো অসুবিধা হয় না। ওর একটা ভাই আছে, তো ভাইয়ের একটা বন্ধু আছে কৌশিকী, তো সেদিনকে রাত্রেবেলা ও ফ্ল্যাটে একা ছিল। ও দাদু ঠাম্মার ওখান থেকে মানে বোধহয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছে, রাতটাও ফ্ল্যাটেই থাকবে, কারণ ওটাও একটু মেনটেন করা দরকার পড়ে, আর ও বড় হয়ে যাওয়ার পর থেকে একা থাকতে ওর কোনো সমস্যা হয় না। তো কৌশিকী ওকে ফোন করে বলে যে কোনো একটা কারণে তার বাড়ি যাওয়ার কথা ছিল, সে বাড়িতে যেতে পারছে না, আটকে গেছে, আর ওদের হস্টেল বোধহয় বন্ধ ছিল। তো বলে দিদিভাই আজকে রাতটা আমি তোমার সাথে কি এই তোমার ফ্ল্যাটে থাকতে পারি? তো কোনো অসুবিধা নেই। ও বলে আমি তো একাই আছি ফ্ল্যাটে, ভালোই হলো আমি একটা সঙ্গী পেয়ে যাবো, তো তুই চলে আমার সাথে থেকে যাবি। তো কৌশিকী আর ও সেদিন রাত্রেবেলা ওদের ফ্ল্যাটে একাই থাকবে। এবার সন্ধ্যেবেলাতে ওরা দুজনেই বোর হচ্ছে, কি করবে, বসে আছে। যদিও শ্যামবাটি বাজার জায়গাটা নাকি যথেষ্টই গমে, ওখানে প্রচুর হ্যান্ডক্রাফটস এর দোকান টোকানও আছে, তো কি করবে, ওগুলোই তো ওদের ওখানে নর্মাল দোকান, ওখানে তো আলাদা করে ঘোরার দেখার, আমরা যেমন ওগুলো দেখলে বেশ একটা এক্সাইটেড হই যে এটা কিনবো ওটা কিনবো, ওরকমও ব্যাপার নেই। তো ওদের একটা ওইখান থেকে ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই বাজার মোড়টা ক্রস করে কিছু দূর গিয়ে একটা শর্টকাট রাস্তা পড়ে, সেটা দিয়ে এলে বেরিয়ে একটা বড় বেশ ক্যাফে পড়ে, যেখানে বেশ সুন্দর ব্রাউনি থেকে স্টার্ট করে কফি টফি, কোল্ড কফি টফি পাওয়া যায়।
তা ওর বন্ধুটা তখন বলছে চলো দিদিভাই তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে গিয়ে একটু কফি খেয়ে আসি। বললো চল তাহলে। দুজনে সত্যি বাড়িতে বসে বসে তো বোরই হচ্ছে, কি বা করবো, আর কেউ সঙ্গ না থাকলে তো ক্যাফে ট্যাফেতেও যাওয়া হয় না, একটু বসে ওখানে আড্ডাও মারা যাবে, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, চল গিয়ে ঘুরে আসি। যথারীতি ওরা দুজনে বেরিয়েছে। এবার বলছে যে আমরা বাজার মোড়টা ক্রস করে এবার যেই ওই অন্ধকার মানে ওই শর্টকাট রাস্তাটাতে ঢুকেছি, মানে ওই রাস্তাটা না একদম ঘুটঘুটে অন্ধকার। আর একটা কথা বলছি, কেউ একজন, আমি এরকম একটা বর্ণনা দেওয়ার পর ইউনিভার্সিটির পেছনের দিকের একটা রাস্তার আমাকে কমেন্ট করেছিল যে না না শান্তিনিকেতনে এরকম কোনো রাস্তা নেই, তোমরা তাহলে শান্তিনিকেতন চেনোই না। কারণ আমি পরবর্তীতে শান্তিনিকেতন একদম যাদের বাড়ি এরকম অনেক মানুষের কাছ থেকে এই রিভিউটা নিয়েছিলাম যে সত্যিকে আমি ভুল বললাম নাকি ওখানে এরকম রাস্তা আছে। যারা শান্তিনিকেতনে থাকে তারা অনেকেই বলেছে যে ভেতর ভেতর রাস্তাগুলো যারা আমরা টুরিস্ট তারা ওরকম বাইরে থেকে গেলে দেখতে পাই না বা বুঝতে পারি না। অনেক শর্টকাট রাস্তা আছে যেখানে এখনো ওরকম আদিবাসীদের বাস, মানে দুদিকটা একদম ধুধু অন্ধকার, পুকুর পাঁচিল এইসব দেওয়া, মানে সেরকম বসতিও গড়ে ওঠেনি। ভেতরে ভেতরে এরকম অনেক কানেক্টিভ রাস্তা আছে এবং যেগুলো দিয়ে এমনি ওখানকার লোকাল মানুষ চলাচল করে ঠিকই, বাট সেগুলো একদম রাতের মানে একটু সন্ধ্যের পর থেকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, যথেষ্ট অন্ধকার থাকে, খুব যে আলো আছে তা নয়, মানে হালকা হালকা একটা দুটো ল্যাম্পপোস্টের আলো পড়ছে হয়তো অনেকটা দূরে দূরে, এরকম প্রচুর ভেতর ভেতর রাস্তা কিন্তু আছে ওইদিকে। তো ওটা মানে পুরো ভুল ইনফরমেশন নয় যে ওরকম কোনো সুনসান রাস্তা নেই শান্তিনিকেতনে বা ওরকম হয় না, তো একদমই এটা ঠিক ইনফরমেশন, এটা যেটা শান্তিনিকেতনে থাকে আমি তাদের মুখ থেকে শুনেই বলছি। আচ্ছা, তা ওই মেয়েটিও বললো যে ওরকম আমরা ওই রাস্তায় যে ঢুকেছি দিদি, একজন ভদ্র মহিলা, হ্যাঁ একটুখানি ছিপছিপে কালো করে আর মানে আট পৌড়ে করে, সে আগেকার দিনে যেরকম ঘরোয়া মানে কাজে দিদি টিদিরা যেরকম শাড়ি পরতেন না বাড়ির, ওরকম আর কি ওই হাউস হোল্ড হেল্পের মতন একটুখানি গেট আপটা তার, উস্কো খুস্কো চুল, হ্যাঁ শাড়িটা পরে। এবার উনি এসে না ওদেরকে না খপাত করে হাতটাকে চেপে ধরেছে। এবার স্বাভাবিকভাবে ওরা একটু থতমতো খেয়ে গেছে, মানে বেশ বয়স্কাই, মাঝ বয়স্কাও বলা যাবে না, মানে ওনাকে বয়স্কা বললেই হয়, হ্যাঁ কিন্তু চিপচিপে রোগা আর একদম তোমার একটু কালো করে, একটু মানে ছোট ছোটখাটো আর কি চেহারাটা, আর একদম বোঝা যাচ্ছে যে ওই হাউস হোল্ড হেল্প টাইপের একজন, ওরকম তার গেটা। এবার সে না ওদের হাতটাকে চেপে ধরে দুটো নাম বলে, প্রথমে বলে একটা মানিক সান্যাল না কি নাম বলে, বলে এরকম তোমরা তার বাড়িটা চেনো? তা ওরা বাচ্চা বাচ্চা মেয়ে ওরা কি বলবে, ওরা তখন বলছে যে না মাসিমা আমরা তো ওই ওনার বাড়ি চিনি না, আমরা জানি না, আমরা এখানে লোকাল হলেও আমি এই পাড়াতে নতুনই এসেছি, আমি বলতে পারবো না, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করুন। তারপরে না ওদেরকে বলছে আচ্ছা তাহলে বলো তো, দিয়ে একটা মানে কি একটা ভদ্র মহিলার নাম বলেছেন বিনোদিনী দেবী বা এরম কিছু, দিয়ে বলছে উনার বাড়িটা কোথায় তাহলে সেটা বলতে পারো, উনাকে তো দেখতে পাই না। তখন ওরা বলছে যে দেখুন আমরা বললাম না আমরা এই গলিটার সম্পর্কে খুব একটা অবগত নই, এখানে কার বাড়ি আছে না আছে, আপনি বরং এখানে কোনো বাড়িতে জিজ্ঞাসা করুন, আপনাকে কেউ দেখিয়ে দেবে, আপনি যে নামগুলো বলছেন আমি সেই নামগুলো কখনো শুনিনি, আমি না জানিও না এখানে কার বাড়ি। এবার ওরা ছাড়িয়ে চলে আসতে যাবে, সে তাদেরকে না টেনে টেনে ধরছে, তারপরে বলছে আচ্ছা তাহলে তোমরা বলতে পারো হসপিটালের রাস্তা কোথায়? তখন বলছে কেন আপনার মানে কি হসপিটালের দিকে যাবেন কেন, কোনো অসুখ করেছে, কারোর অসুস্থ আপনি, কোনো অসুবিধা আছে? তারপরে বলছে কি আচ্ছা ঠিক আছে তুই ছাড়, তুই কাজ কর আমাকে দে না 10-20টা যা আছে টাকা দে না একটুখানি, আমি তাহলে একটা টোটো করে বাড়ি চলে যাই। তারপরে ওদেরকে আবার বলেছে যে ওনার নাকি কি বললো ওই জায়গাটা নিশা লজ, হ্যাঁ উনি বলছে যে নিশা লজের সামনে উল্টো দিকে আমার হ্যান্ডক্রাফটস এর দোকান, মানে উনি বলেছিলেন আমার হাতের কাজের আমার ছেলের দোকান আছে, তোরা ওখানে যাবি, ওখানে গিয়ে তোরা ওখান থেকে ব্যাগ ট্যাগ সব কিনবি বুঝলি, ওই নিশা লজের সামনে আমার ছেলের দোকান আছে, এরকমও বললেন। তা এবার ওরা কি করে, এতক্ষণ ধরে ভদ্রমহিলা এই কথা সেই কথা এরকম বলছে, নানান রকম কথা এতক্ষণ ধরে বলছে, একটা সহবতেরও তো ব্যাপার থাকে, ঠিক আছে টাকাই তো চাইছে ভারী 10-20 টাকা, বলছে আমাকে একটু টাকা দে আমি টোটো করে চলে যাব। এবার ওরা বেরোচ্ছিল ক্যাফেতে, এবার ওদের কাছে প্রত্যেকের কাছে মানে ও তখন আমাকে অনন্যা বলছে আমি দিদি ব্যাগ খুললে দেখছি যে মানে আমার কাছে সবকটাই 100 টাকার নোট, আর পাশে ওর সঙ্গে যে কৌশিকী ছিল কৌশিকী ব্যাগ খুললে যে কৌশিকীর ব্যাগে দেখছে যে মোটামুটি ম্যাক্সিমামই 500-100, ওই বোধহয় একটা খোপে ও দেখছে একটা 20 টাকার নোট পড়ে আছে। তো কৌশিকী বললো দেখ আমার কাছে আর একটাও খুচরো রইলো না, তো বলছে ঠিক আছে দিয়ে দে, আমরা তো ওই ক্যাফেতে গেলে আবার খুচরো টুচরো হয়ে যাবে। তা দুজনের ব্যাগেই তন্ন তন্ন করে খুঁজলো, দেখলো কোনো কম্পার্টমেন্টে কোনো একটাও খুচরো টাকা নেই, একমাত্র কৌশিকীর ব্যাগে একটা খোপের মধ্যে 20টা টাকা ছিল, সেই টাকাটা বের করে
ওই ভদ্রমহিলাকে ওরা দিল। সেই ভদ্রমহিলা মানে ওদের হাত আর ছাড়ে না, হাত দুটোকে চেপে ধরে তখনও সেই আশীর্বাদ করে যাচ্ছে এক হাত দিয়ে, যে ভালো হবে, তোদের খুব ভালো হবে, তোদের ভগবান মঙ্গল করুক, ভালো থাকিস, ইত্যাদি ইত্যাদি বলে তারপরে যথারীতি ওরা আবার ওদের গন্তব্যের দিকে চলেছে। উনি আবার কোথায় চলে গেলেন। এবার খানিকক্ষণ পরে ওরা যখন ক্যাফেতে এসে ঢুকেছে, ঢোকার পর বসেছে, খানিক খাওয়া দাওয়া করেছে, কফি টফি খাচ্ছে। তো ক্যাফের যে মালিক, ওরা মাঝে মাঝে ওখানে যাতায়াত আছে বলে তাদের সাথে খুব ভালো পরিচিত। এবার ক্যাফেটা তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, সেরকম একটা গেস্ট ছিল না বলে উনিও এসে ওদের সাথে কথা বলছেন। যেরকম দেখবে কোনো রেস্টুরেন্টে যদি ফাঁকা থাকে, অথচ তারা যদি তোমাদেরকে চেনে, একটু মুখ পরিচিত হয়ে যায়, একটু তো কথাবার্তা হয়। তখন বলছে যে এরকম কি কেমন লাগছে, কফি টফি সব ঠিক আছে তো? বলছে হ্যাঁ ভালো আছে। আচ্ছা আচ্ছা দাদা, তোমাকে দুটো নাম বলবো, এই পাড়াতে কি সত্যি এরকম কারো বাড়ি আছে গো? বলেছে ওই বিনোদিনী দেবী নাম করেছে, মানিক সানালে নাম করেছে। তখন বলছে দেখ, আমি তো এই ক্যাফেটা এখানে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন খুলেছি, আমি এখানকার লোকাল নই। আর আমার ইয়েতে যে ছেলেটা কাজ করে, দাঁড়া আমি ওই ছেলেটাকে ডাকি, মানে ক্যাফেটাতে একটা ছেলে কাজ করে, ছেলেও ঠিক বলবো না, মানে একটা মিডিল এজেড লোক আর কি। বলছে ওকে ডাকি দাঁড়া। ওই রঘু কিন্তু এই পাড়ার সব মানে একদম কোন বাড়িতে কে থাকে, কার কটা ছেলে মেয়ে, প্রত্যেকটা মেয়ের কোথায় কার বিয়ে হয়েছে, তাদের শ্বশুর বাড়ি কেমন, সব ঠিকুজি জানে। তো ও একদম পুরো চষা ওর এই পাড়াটা, ও নিশ্চয়ই চিনবে, দাঁড়া রঘুকে ডাকি বলে ওকে ডেকেছে। এবার ওকে যখন নামগুলো বলেছে, ওর এরকম ভাবে ওদের দিকে স্থির হয়ে তাকিয়ে বলছে তোমাদেরকে এই নামটা কে বললো, তোমরা একে কি করে চিনলে? এবার সেই লোকটি কিন্তু ওদের থেকে বয়স অনেকটাই বড়। তখন বলছে এই যে জানেন তো, একজন ভদ্রমহিলা আমাদেরকে এরকম রাস্তায় ধরেছিল, উনি না এই বাড়িগুলোর খোঁজ করছিলেন। তখন ওই লোকটা নিজে থেকেই বলছে আচ্ছা তোমাদেরকে যে ভদ্রমহিলা ধরেছিল সে কি রোগা করে, চিপচিপে, হ্যাঁ কাপড় ঘরোয়া করে কাপড় পরা, এরকম কোমরে দড়ির মতন করে গোল গোল করে ঘুরিয়ে? তখন বলছে হ্যাঁ 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 আমাদেরকে ওরকমই একজন ভদ্রমহিলা ধরেছিল। বলছে আপনি জানেন কাকু ওকে, মানে আমাদেরকে এরকম জিজ্ঞাসা করছিল। তখন ওই লোকটা বলে যে 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 নামগুলো বলেছে তোমাদেরকে, সেই নামগুলো মানে আমাদের কাকুটার আগের জেনারেশনের কথা বলছে, আমরাই তাদেরকে আর কি দাদু বা কাকা এরকম ডাকতাম, ঠিক আছে? মানে ওদের আগের জেনারেশনের মানুষদের কথা ওকে জিজ্ঞাসা করেছে। বলছে এই যে মহিলার স্ট্রাকচারটা ও বললো যে এই মহিলাকে ওই গলিতে মাঝে মাঝে ওরকম দেখা যায়, ও নাকি এরকম সবাইকে ধরে ধরে এইরকম পুরনো মানুষদের কথা ওই পাড়ার খোঁজ করে, যাদের যাদের বাড়িতে ও নাকি এককালে কাজ করতো, ঠিক আছে? এইটা হচ্ছে মেন ঘটনা, যে ও যাদের যাদের বাড়িতে কাজ করতো ও এখনো ওই পাড়াতে ওখানে ঘুরে বেড়ায় ওর সোলটা, এবং এখনো পর্যন্ত ওই বাড়িতে মানুষগুলো সব তো পাল্টে গেছে। ও যাদের বাড়িতে কাজ করতো, যাদেরকে দেখতে পেতো তাদেরকে আর দেখতে পায় না, তারাও সবাই মারা গেছে। তো কাজেই ও আর এখন কাউকে খুঁজে পায় না, এবং যাকে পায় তাকেই ধরে দেখা দিয়ে মাঝে মাঝে এরকম নাকি জিজ্ঞাসা করে তুমি এর বাড়ি চেনো, তুমি ওর বাড়ি চেনো। ও তাদেরকেই খোঁজে যাদের বাড়িতে ও কিনা কাজ করতো একটা সময়, ও তাদেরকে ডেসপারেটলি খুঁজে বেড়ায়, যে যে মানুষগুলো অলরেডি এখন মারা গেছে, ইভেন ও কিন্তু জীবিত নয়। এরপর যে ঘটনাটা ঘটলো, এইটা শোনার পর ওদের তো লিটারালি প্রচন্ড ভয় লেগেছে, কেননা ও পুরো হাতটা একদম চেপে ধরেছিল। এবার বলছে ওগো কাকু শোনো না, ও যে আমাদের গায়ে মাথায় হাত বোলালো, আমাদের গায়ে যে হাত দিল, তো এরকম ভূতে টাচ করলে কিছু হয় না তো, মানে কিছু খারাপ হবে না তো? তো হেসে টেসে বলছে না কিছু হবে না, ও কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু এরকম মাঝে মাঝেই সবাইকে দেখা দেয়। এরপর ওরা যখন ক্যাফেতে পেমেন্ট করতে যাবে, পার্সটা খুলে মানে ওইটা ওরা আরো বেশি ভয় পেয়েছে। বলছে আমি তো দেখলাম আমার পার্সে তো খুচরো ছিলই না, আমি তো তখন দিতে পারিনি। কৌশিকীর পার্সেও কিন্তু আর কোনো খুচরো নেই, ঠিক ওই যে গ্যাপটাতে ওর সে 20 টাকাটা ছিল বলে ওই খাপটা থেকে ও 20 টাকাটা বার করে দিয়েছিল, ওখানে ওই 20 টাকাটা ওইভাবেই ওরকম মুড়িয়ে ওইখানে ঢুকিয়ে রাখা আছে। ও পুরো শিওর যে ওর ব্যাগে ওই 20 টাকাটা ছাড়া আর কোনো 20 টাকার নোট ছিল না, ওর কোনোভাবে ভুল হচ্ছে না। ওই খাপটা থেকেই ও বের করে ওই 20 টাকাটা দিয়ে দিয়েছিল, ওই 20 টাকাটাই কিন্তু আবার ওর ব্যাগে যেখান থেকে বার করেছিল সেখানেই একই রকম ভাবে ব্যাগের মধ্যে আছে। ওরা কিছুতেই এই ইকুয়েশনটা মেলাতে পারছে না যে ওরা ব্যাগ থেকে বার করলো, টাকাটা দিল, উনি ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে এত আশীর্বাদ করলেন, কিন্তু তারপরে ওই 20 টাকাটা কি করে আবার ফেরত চলে এলো ব্যাগের মধ্যে ভগবান জানে। তারপর ওই ভদ্রলোক বললেন তোমরা একটা কাজ করো, যেহেতু প্রথমবার তোমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তো
তো তোমরা এখন অনেকটা রাতও হয়ে গেছে, ওই রাস্তাটা দিয়ে তোমরা এখন ব্যাক করো না, তোমরা ঘুরে ঘুরে হলেও বড় রাস্তা দিয়ে, তোমরা বাজারের রাস্তা দিয়ে তোমরা ব্যাক করো, ওই শর্টকাটটা নিও না। তারপর ওরা বলছে যে আমরা আর ভয়ে এমনিতেই তখন শীতিয়ে গেছি, আর ওই শর্টকাট নিই, বেরিয়ে এসে তাড়াতাড়ি ঘুরে ঘুরে যেখানে মানে আলো ঝকমক করছে একদম বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবার ফ্ল্যাটে এলাম। মানে সারা রাত বলছে আমরা ভয়ে ঘুমোতে পারছি না, আমাদের ভেতরটা না ঝিকঝিক ঝিকঝিক করছে যে তাহলে আমরা অতক্ষণ একটা মানে এমন মানুষের সাথে কথা বলছিলাম যে মানুষটা আজ থেকে বহু বছর আগে নাকি ওই পাড়াতে বিভিন্ন বাড়িতে কাজ করত, এবং যাদেরকে ও খোঁজে তারা হচ্ছে সেই আগে যাদের বাড়িতে কাজ করতো তাই সেই মনিবদেরকে, যে মনিবরা এখন আর কেউই বেঁচে নেই। ইনফ্যাক্ট ওই রঘুদা কনফার্ম করছে যে ইভেন ও আর বেঁচে নেই এখন, কিন্তু ওকে নাকি মাঝে মাঝেই ওই রকম ভাবে দেখা যায় ঘুরতে, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করে না, ওইভাবেই মানে মাঝে মাঝে এক একজনকে ধরে, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কে লিখছে এটা, মারাত্মক ঘটনা লিখছে ত্রিনা দাস। এই কুয়েলিদি লিখছে কাজের লোক ভূত। হ্যাঁ মানে হাউস হেল্প বাবা, ওরাই হচ্ছে অ্যাকচুয়াল কাজের লোক, আমরা অকাজের লোক, ঠিক আছে। মানে একটা দিন যদি দিদিরা আসে সত্যি হ্যাটস অফ টু দেম, কি করে তারা এতগুলো বাড়িকে সামলায়, আমরা একটা বাড়ি নিজেদের বাড়িটাকেই সামলে উঠতে পারি না। সো মানে একটা দিন না এলে আমরা রিয়েলাইজ করতে পারি, বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, তখন হয়তো মনে হয় যে কি কেমন করছে, বাট আই ক্যান ফিল সো। ওই জন্য মা যদি কখনো, আমার সাথে তো এমনিতে আমার একটা খুব ভালো রেপুটেশন আছে, আমার বলে বলবো না, আমাদের কয়েকটা জিনিস মানে এটা আমি মার কাছ থেকে শিখেছি বলতে পারো, যে আমরা কয়েকটা জিনিস না নোটিস করি। ধরো কারোর বাড়িতে ঢুকে আমার মাকে দেখেছি খুব চেক করে যে বাথরুমটা পরিষ্কার কিনা, এটা একটা খুব বড় ইন্ডিকেটর যে মানুষটা আদতেও ওই বাড়ির মানুষগুলো কতটা হাইজিন মেনটেন করে বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা। বাথরুম, রান্নাঘর, বেডরুম, ড্রয়িং রুম মোটামুটি তুমি মানে সাজাওয়াট করে কাজ চালিয়ে দিতে পারবে, হ্যাঁ, কিন্তু তুমি বাথরুম রান্নাঘর রেগুলার পরিষ্কার থাকে কি থাকে না সেটা কিন্তু রাতারাতি তোমার তেল কালি ঝুলি তুমি তুলতে পারবে না, সেটা একটু গেলেই বোঝা যায়। তো এইগুলো একটুখানি নোটিস করে, মানে কোনো একটা নতুন কারো বাড়িতে গেলে, বা আগে যখন দেখতে মামাটা আমাদের মেয়েকে দেখতে যেত তখন মা কিছু বলতো না, কোনো কমেন্ট করতো না, কিন্তু একটু নোটিস করতো। হ্যাঁ, কখনো আমাকে এই জিনিসগুলো হয়তো কখনো শেয়ার করেছে। তো মা একটা কথা বলে যে বাড়ির হাউস হোল্ড হেল্প যাদের দেখবি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় তারা মানুষ ভালো না, মানে খুব ভালো মানুষ নয় তারা। কেননা মানে তাই জন্যেই না, মানে এই ধরনের মানুষ, এই মানুষগুলোর সাথে ওদের মানে একটুখানি ক্যাচাল লেগে যায়। অবশ্য সবসময় যে তারাও খুব পারফেক্ট হয় তা না, কিন্তু যাদের বাড়িতে দীর্ঘদিন যাবত মানে অনেক একজন মানুষ অনেক দিন ধরে কাজ করছে, কাজ করতে করতে একটা এমন সম্পর্ক তৈরি হয়ে গেছে যে মানে বাড়ির বাচ্চাদের সাথে পর্যন্ত, যেমন আমার ক্ষেত্রে রূপালী দি বাচ্চাদেরকে পুজোয় জামা পর্যন্ত দেয়, এই নিউ ইয়ারে এলাম তাদেরকে সুগার স্পাইসে নিয়ে গিয়ে আবার তাদেরকে ডোনাট খাওয়ানো হলো, বা কোনো সময় হয়তো ইচ্ছা করলো আমরা আসলে ওদেরকে একটা বাইক একটা পুতুল গিফট করলো, মানে ও এই লেভেলে ভালোবাসে, ওরটা একটু এক্সট্রাঅর্ডিনারি ভালোবাসা, আমার বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসেও, হ্যাঁ। কিন্তু এতটা না হলেও আমি বলছি যে যাদের বাড়িতে লং লাস্টিং একজন মানুষ অনেকদিন ধরে কাজ করে তারা অ্যাকচুয়ালি ভালো মানুষই হয়। তো আমাদের এই রেপুটেশনটা সত্যিই খুব ভালো, মানে আমার মায়ের ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের আগের যে আন্টি কাজ করতেন আমাদের কলকাতার বাড়িতে, সেই কলকাতার ওই আমার স্ট্রিটের বাড়িতে ওই মাসি মানে ছোটবেলা আমার এখনো মনে আছে আমাকে শ্যাম্পু পর্যন্ত করিয়ে দিত, আমাকে স্কুলের জন্য কখনো কখনো তাড়াহুড়োতে রেডি করিয়ে দিত। এখন উনি আমাদের বাড়িতে প্রায় 20 বছর কাজ করেছেন কলকাতার বাড়িতে। আমরা যখন এখানে ব্যারাকপুরে শিফট করলাম তো তারপরে আমি জানতে পারি ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, এবং এই রিসেন্ট মানে রিসেন্ট বলবো না, কয়েক বছর আগে আর কি উনি মারা গেছেন। তো ওনার কথা আমার খুব মনে পড়ে। আরো একটা ব্যাপার, এই যে রূপালিদি, আমরা যখন থেকে ব্যারাকপুরে এসেছি, আমরা যত বছর ব্যারাকপুরে আছি, আজকে হয়তো এই 8-10 বছর হবে, হ্যাঁ, এই উইকার টানা কিন্তু রূপালিদি আছে আমাদের বাড়িতে, কখনো আমাদের কোনো চেঞ্জ হয় না, মানে আমাদের কোনো কিছু নিয়ে হলেও কি মানে একটা কিছু বললেও সে এত ঘরের লোকের মতন হয়ে গেছে, মানে আমি আর মাও তো ওরকম মাঝে মাঝে আমাদের কথা কাটাকাটি হয়, আমি হয়তো মাকে কিছু বলে দিলাম, এরকম একটা জায়গা। তো এই জিনিসগুলো আমার মা খুব নোটিস করে, যে যাদের বাড়িতে, মা আমাকে বলে যে এই মানুষগুলোর সাথে যাদের দেখবি লং লাস্টিং রিলেশন, একজন মানুষ অনেক দিন ধরে কাজ করছে তারা অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ, আর যাদের দেখবি খুব ফ্রিকুয়েন্টলি মানে কাজে যে দিদি সে চেঞ্জ হতে থাকে না, তার মানে না তারা একটু তাদের কোনো বিহেভিয়ারিয়াল প্রবলেম আছে। কারণ এখন মানে এই আমাদের হাউস হোল্ড হেল্পরাও যারা আছে তাদেরকে সঠিক সম্মান না দিলে তোমার ধার তারা ধারবে না, কারণ তাদের দর কিন্তু আমাদের থেকে বেশি, সেটা মানতেই হবে। আচ্ছা, পাপড়ি লিখছে এখানেও এসে গেছি, যে কোনো জায়গাতে ঘুরতে গেলে বাথরুম চেক করে নেয়নি, কৌশিক নন্দী লিখছে।
ওকে না, এটা প্রথম লাইভ না, মৌসুমী কুমার দেখছে, এটা কি প্রথম লাইভ না? আমার আগে লাইভটা হয়ে গেছে ইউটিউবে, তো তোমরা যারা মিস করে গেছো তারা ডেফিনেটলি যাবে আর ইউটিউবে গিয়ে শুনে নেবে। ওকে, নেক্সট স্টোরিতে যাব। নেক্সট স্টোরিতে যাওয়ার আগে কোন গল্পটা বলবো তারা একটু সিলেক্ট করে নি। আচ্ছা বেশ, ওই যে বললাম আর একটা বেশ ভয়ানক গল্প, একটা ভূতের গল্পই বলি, হ্যাঁ একদম জাঁকিয়ে ভূতের গল্প বলি একটা। এটা আমাকে পাঠিয়েছে সোনালী কুন্ডু। এই গল্পটা ও আমাকে পাঠিয়েছে গোহাট কামারপুকুরের কাছ থেকে। গোহাট কামারপুকুরের কাছে ওর বাড়ি, এবং সেখানেরই একটা ঘটনা যেটা আজ থেকে 3 বছর আগে ঘটেছিল। ওকে, আচ্ছা এটা একদম ওদের বাড়িটার পেছনের দিকের একটা, আচ্ছা একটা নামও আমায় মেনশন করতে বারণ করেছিল, তো সেই নামটা আমি গল্প বলার সুবাদে বা গল্প বলার খাতিরে আমাকে ব্যবহার তো করতে হবে, আমি একটা কাল্পনিক নাম আমি রেখে নিচ্ছি, সেটা হচ্ছে সজল ধরে নাও, ঠিক আছে? একজন ব্যক্তির কথা আমি উল্লেখ করবো যার নাম হচ্ছে সজল। একদম ওই সজলদাদের বাড়িটা হচ্ছে ওদের বাড়ির পেছনের দিকে। সজলদার মা বাবা থাকে, আর উনার এক জেঠু জেঠিমা আর তাদের একটা ছেলে থাকে, তার নাম হচ্ছে ধনঞ্জয়, যাকে সবাই ধনাদা বলে ডাকে। আর সজলদা হচ্ছে ওদের মানে 2 জাতীয় খুঁতো ভাই, 2টো ফ্যামিলি থাকে। আর ওদের বাড়িতেই সংলগ্ন একটা বিরাট বড় মনসা মন্দির আছে, এবং সেই বাড়ির মা নাকি ভীষণ জাগ্রত। ওই বাড়ির যে জেঠিমা মানে ওই বড় যে ধনঞ্জয়দার মা, তাকে আমাকে যে গল্পটা পাঠিয়েছে অর্থাৎ সোনালী, তাকে অ্যাড্রেস করে হচ্ছে পিসি বলে। তো ও বললো যে পিসি প্রত্যেক দিনের পুজো টুজো করে, মানে নিত্যদিনের যে মনসা পুজোটা সেটা পিসি করেন, জল টল দেন, কিন্তু ভর ওঠে না অনেক সময় ওই পিসির যে ছেলে ধনঞ্জয়দা, ওই ধনঞ্জয়দার না মাঝে মাঝে মা মনসার ভর উঠতো। এবার ওই যে ছোট ভাইয়ের ছেলেটার কথা আমি বললাম, সজলদার কথা আমি বললাম, তো সজলদা মাঝে মাঝে বিকেলের দিকে ওই ফুটবল খেলতে যেত মাঠে। একদিন ওরকম খেলতে গেছে, এবার খেলে ফিরে আসার পর থেকে ও না ঘরের মধ্যে কেমন গুম মেরে বসে গেছে, ও আর কারোর সাথে কথা বলছে না। তো কয়েকটা দিনই ওর মধ্যে না এই ডিফারেন্সটা একটু সবাই নোটিস করতে পারে, যে কেমন একটা গুমড়ে গুমড়ে আছে, কারোর সাথে ভালো করে কথা বলছে না, ঠিক করে কিছু খাচ্ছে না। এবার ওর আবার একটা বোন আছে, সজলদার নিজের বোন আছে, তো সেই বোনটার ঘরে একদিন হঠাৎ করে বোনটা ছিল না, সে এসে ঘরে ঢুকে আলোটা জ্বালতেই দেখছে কি সজলদা ওর বোনের একটা সালোয়ার কামিজ পরে খাটের উপরে বসে আছে। এবার ওর বোন প্রচন্ড রেগে গেছে, ভেবেছে সজলদা ওর পেছনে লাগার জন্য এরকম করেছে। তা গিয়ে ওর মাথায় একটা জোরে চাটা মেরে বলছে, এই তোর ভীমরতি ধরেছে, আমার সালোয়ারটা কেন পড়েছিস, কল বলছি, কল কেন পড়েছিস আমার সালোয়ারটা। এবার সজলদা কিরম না একটা ভ্যাবাচাকা মতো হা করে তাকিয়ে আছে, কোনো কথা না উত্তর দিচ্ছে না। দিয়ে ওর বোনকে না এরকম ভাবে হঠাৎ করে দেখিয়ে বলছে, কেন আমাকে ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না, বলো আমাকে ভালো লাগছে না। ওর বোন না ঘাবড়ে গেছে, বলছে মা এরকম করছে কেন। দিয়ে বলছে, মা দেখো না দাদা এরকম কি করছে। এবার সঙ্গে সঙ্গে তো ওর মা এসে এক থাপ্পড় মেরে বলছে, তোর কি ভীমরতি ধরেছে, ন্যাকামো হচ্ছে। এবার আজকালকার দিনে তো দেখবে এই এলজিবিটি কমিউনিটির মানুষের সংখ্যাও মানে অনেকটা বৃদ্ধি পেয়েছে, বা তারা অনেকটা প্রকাশ্যে এসেছে আগেকার দিনের তুলনায়। এবার ওর মা ভাবছে কি, তাহলে আমার ছেলের তো একটা মানে অ্যাডোলেসেন্সের টাইমে যাচ্ছে, এরকম কোনো সমস্যা আছে কি, তাহলে আমাকে তো ছেলের সাথে কথা বলতে হবে, তার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানতে হবে। কিন্তু একটা সুস্থ সবল ছেলে কাল পর্যন্ত দৌড়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো না ছোটবেলা থেকে একটা টেন্ডেন্সি বোঝা যায়, সেরকম কিছু তো কোনোদিন বোঝেনি, তাহলে এরকম করছে কেন। তাকে তো সে বকে মেরে কোনোভাবে রীতিমতো তার গা থেকে সালোয়ারটা খুলে নেওয়া হয়। আচ্ছা, এইবার যেটা শুরু হলো যে ও কি করে, আস্তে আস্তে স্কুল যাওয়া পুরো টোটালি বন্ধ করে দেয়, স্কুলে আর যাচ্ছে না। যদিও হায়ার সেকশনে পড়ে, তো একটা বাচ্চার স্কুল কামায় মানে অনেকটাই ওর ক্ষতি হচ্ছে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও স্কুল যাবে না, ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটাচ্ছে। একদিন হঠাৎ করে বাড়িতে তখন কেউ নেই, ওই কাকিমা জেঠিমা ওরা আছে, আর তার সাথে ধরো সজলদা বাড়িতে ছিল, ধনাদাও তখন বাড়িতে ছিল না। এবার ওর মাকে এরকম এসে ডাকছে রাত পেছনের দিক দিয়ে, মা ও মা। এবার কাকিমা পেছন ফিরেছে, কাকিমা না পেছন ফিরে আটকে উঠেছে। কি করেছে মানে এখনকার দিনে ছেলেদের দেখবে একটা স্টাইল আছে যে সামনের দিকে চুলগুলো একটু বড় রাখে, আর পেছনের দিকে চুলগুলোকে একদম ছোট 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 করে দেয়, মানে একদম সেই ট্রিমিং করিয়ে নেয়। হ্যাঁ, এবার ওরও ওরকম চুল ছিল, পেছনের দিকটা তো পুরো একদম ট্রিম করা, অসুবিধা হবে ধরতে, কিন্তু সামনের দিকে চুলগুলো একটু বড় বড়, মানে যেগুলো স্পাইক টাইপ করা যায়।
ও কি করেছে, ওই চুলের গোছাটা ধরে এখানে একটা ঝুঁটির মতো বেঁধেছে। সে আমরা ছোট বাচ্চাদেরকে দেখবে গোপাল ঠাকুরের মতন যেরকম আমরা মাথার উপরে এরকম ফুলের মতো একটা ঝুঁটি বেঁধে দিই না, ঠিক ওরকম মাথার ওই সামনের চুলগুলোকে ধরে একটা রিবন দিয়ে ওই ওপরে একটা ওই ফুলের মতো ঝুঁটি বেঁধেছে। আর তার সাথে ডার্ক করে লিপস্টিক পরেছে, ঢ্যাবড়া করে কাজল পরেছে, পরে এসে ওর মাকে এরকম পেছন থেকে ডাকছে, ও মামা ও মা। এবার ওরকম বিভৎস দেখে না কাকিমা পেছন থেকে ঘুরে এরকম ভয় পেয়ে আটকে উঠেছে, দিয়ে বাবা গো এ কে এসছে, দিয়ে সঙ্গে সঙ্গে ওই জেঠিমাও বেরিয়ে এসেছে, দিয়ে বলছে ওমা সজল তোর কি হয়েছে, দেখছে কি ওর বোনের একটা সালোয়ার পরেছে, ওরকম মাথায় ঝুঁটি বেঁধেছে, লিপস্টিক পরেছে, কাজল পরেছে, তাকে তো সে বিভৎস দেখতে লাগছে। আর ওইভাবে বলছে কি, ও মা মা আমার ভালো লাগছে মা, ও মা মা আমাকে ভালো লাগছে, দেখো না দেখো আমাকে ভালো লাগছে। সে তারপরে কি পাগলামো শুরু করেছে, মানে ঘরের ভেতর থেকে গিয়ে বোনের সেই কাঁচের চুড়ি থাকতো ভর্তি ভর্তি, সেইগুলোকে চুড়িগুলোকে হাতে পড়ছে, গলায় হার মালা পরে বসে আছে, সে বিভৎস লাগছে তাকে দেখতে। আর সমানে যাকে দেখছে তাকে হচ্ছে, এই আমাকে ভালো লাগছে গো, আমাকে ভালো লাগছে, আমাকে দেখতে ভালো লাগছে। এবার সবাই ভয় পাচ্ছে, সবাই দূরে দূরে ছিটকে যাচ্ছে। তো ওর জেঠিমা প্রথমে বলো কি আমি কি একটু জল পোড়া টোড়া দেবো, কি হলো বলো তো দিদি। এবার ওর মা বাড়ি কিন্তু একটু কম বিশ্বাস করতো, তারপরে বললো যে এক কাজ করি তাহলে কি কোনো গুনিন টুনিনকে ডাকবো, কারণ ওর মা তখন বলছে যে দেখো দিদি তুমি তো পূজা আচ্ছা নিয়ে থাকো, তুমি তো পুজো করো। তখন বলছে দেখো মায়েরও অনেক জোর আছে, হ্যাঁ বলছে যে এটা তো আমার অন্যই মনে হচ্ছে, তাহলে কি গুনিন ডাকি একটা। বলছে তা ডাকবি ডাক, গুনিনকেই ডাক। তো সেই মতন ও একটা গুনিনকে ডাকে ওর মা। তো গুনিন আসে, এবার এসে তাকে বসিয়েছে জোর করে, তো ধরে বেঁধে তাকে তো কোনো মতে বসানো হয়েছে। সে তো ওই সর্ষে পোড়া হলুদ পোড়া দিচ্ছে, চিৎকার করছে, তাকে জুতোর বাড়ি মারছে, ঝাঁটার বাড়ি মারছে, দিয়ে বলছে যে বল বল তুই কে। তখন বলছে কেন বলে একটা কোনো মেয়ের নাম বলেছে, দিয়ে বলছে যে আমার না ওকে খুব পছন্দ হয়েছে, ও খুব হ্যান্ডসাম, আমি ওর সাথে থাকবো। ওই যে সেদিনকে ফুটবল খেলতে গেছিল, ওই তো গেছিল ওই শ্মশানের ধারে বাথরুম করতে, আমি তখনই ওর সাথে সাথে চলে এসেছি, আর আমার ওকে ভীষণ পছন্দ হয়েছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এবার ওই যে কয়েকটা দিন ওকে ধরেছিল জিনিসটা, তার মধ্যে কিন্তু ছেলেটা পুরো খাওয়া দাওয়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে তার, এবং ওক না ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে, তার শরীর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই রং চং মাখছে, ওইরকম অদ্ভুত অদ্ভুত অ্যাক্টিভিটিস করছে। তারপর ওকে বলছে যে তুই কি দিলে ছাড়বি বল, তোকে ছাড়তে তো হবেই, তুই যখন ওকে ভালোবাসিস, তুই যখন ওকে পছন্দ করেছিস, তাহলে ওর ক্ষতি করছিস কেন, ক্ষতি যদি করবি তাহলে কেমন ভালোবাসলি। অনেকক্ষণ ধরে নাকি তাকে বোঝানোর পর লাস্টে নাকি বলেছে ঠিক আছে আমাকে একটা মুরগি দিলেই আমি চলে যাব। তারপরে একটা মুরগি আনা হয়, সে নাকি এরকম পা থেবড়ে ছড়িয়ে বসে সর্বজন সমক্ষে ওই মুরগির পালক ছিঁড়ে ছিঁড়ে মাংসগুলো কাঁচা 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 পুরো মাংসটাকে মানে গলাদ্ধকরণ করে, করে দাঁতে করে কলসি না জুতো নিয়ে বলছে আমি যাব, আমি গিয়ে দাঁতে করে জুতো তুলে যখন ওই তিন মাথার মোড়ে পৌঁছবো দেখবি ওখান থেকে একটা সজনের মোটা ডাল ভেঙে পড়বে, সজনে গাছের একটা ওখানে মোটা ডাল ছিল, ওটা ভেঙে পড়বে, ওটা ইন্ডিকেট করে, বলে আমি চলে যাব। সেই মতন ওর পেছন পেছন আরো তোর বাবাকে আর কাকাকে দুজনকে দৌড়তে বলে, ওরা বলছে যে বাবাকে জ্যাঠাকে বলছে যে আপনারা ওদের সাথে ওর সাথে সাথে দৌড়বেন, কেননা ও যেন মাটিতে না পড়ে যায়, মানে ও জুতোটা যে মুখ থেকে ফেলবে তারপরে ডালটা ভেঙে পড়ুক, কিন্তু ও যেন মাটিতে না পড়ে যায়, ওকে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ধরে নেবেন। তো সেই মতন ওই যেমন কথা তেমন কাজ, ও এরকম মুখে জুতো নিয়ে দৌড়তে শুরু করেছে, ওর পেছন পেছন ওর বাবা জ্যাঠাও দৌড়েছে, দৌড়ে গিয়ে ধনাদাও পেছনে দৌড়েছে, গিয়ে কোনো মতে ও যে জুতোটা পরে মানে অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছে ফেলে, তো ওকে সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। যাই হোক সেদিনকার মতন তো ওরা ভাবলো যে মুসিবত চল গেয়া। তারপরে যথারীতি আবার 2-3 দিন ভালোই কেটেছে, তাবিজ টাবিজ যেটা দিয়েছিল। এবার আবার 4 দিনের দিন হঠাৎ করে এইবার ও সেদিন কি হয়েছে দুপুর বেলা হঠাৎ গ্রামে বেরিয়ে পড়েছে। এবার গ্রামে যত লোক খেলা করছে সবাইকে এরকম না গিয়ে সবার উঠোনে, গ্রামের দিকে দেখবে একটা চল আছে, সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে সব বাড়ির সামনে বাড়ির হয়তো আশপাশের সব মহিলারা মিলে একটা জায়গায় জটলা করে গল্প করছে, চা খাচ্ছে, কিছু করছে, বা চায়ের দোকানে গা করছে, মানে গল্প টল্প হচ্ছে। ওরা সব মানে ওই দোকানে গিয়ে চায়ের দোকানে সব লোকগুলোকে গিয়ে বলছে
বলছে, ওই যেখানে মহিলারা জটলা করছে তাদের কাছে গিয়ে বলছে ওরকম একটা ঝুঁটি বেঁধেছে, লিপস্টিক পরেছে, কাজল পরেছে, সালোয়ার পরে বলছে কি আমাকে ভালো লাগছে, আমাকে দেখো না আমাকে ভালো লাগছে বলে সারা গায়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে কি দেখো দেখো আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, এই আমাকে ভালো লাগছে না বলো, আমাকে ভালো লাগছে না, আমি কি ভালো লাগছে না দেখতে, আমাকে ভালো লাগছে না বলো। মানে এবার যে দেখছে তার হাতটা দিয়ে চেপে ধরে ওরকম বলছে, সবই একটা ছেলে যদি এরকম করে সবাই তো ভয় পেয়ে যাবে, আর ওকে তো এত বছর ধরে সবাই চেনে, তো ওকে দেখে আরোই সবাই ভয় পেয়ে যাচ্ছে, সবাই ছিটকে ছিটকে পালিয়ে যাচ্ছে। এবার তখন ওর মা তো কান্নাকাটি যে এত কিছু করা হলো তারপরে আবার এসে ধরেছে, এবার কি করবে, ওই গুণিনে তো কোনো কাজ হচ্ছে না। এইবার সেদিন না শনি না মঙ্গলবার ছিল, যেদিনকে ওইটা মানে মানে করেছে সেদিনকে সন্ধ্যাবেলা ওই যে বললাম ওই যে পিসির ছেলেটা মানে ধনাদা, ওই ধনাদার ভরে পড়তো মাঝে মাঝে। পিসি যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে গেছে ধনাদা ভরে পড়েছে, আর সেই সময় ওর মা মানে ওই কাকিমা সজলটাকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে মারতে মারতে মানে ওই রকম ওই গ্রামে বেরিয়ে পড়েছিল, তো সবাইকে ওরকম ভয় দেখাচ্ছে, সবার হাত টেনে টেনে বলছে আমাকে ভালো লাগছে ভালো লাগছে ওরকম করছে। তো মানে ওই ওর মা কি করেছিল ওকে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরে ঢুকিয়ে শিকল তুলে দিয়েছে। এবার সন্ধ্যেবেলা যখন ধনাদার ভর উঠেছে, উনি ভরে পড়েছেন, হঠাৎ করে ধনাদাও না এরকম চিৎকার করে উঠেছে, চিৎকার করে দৌড়তে দৌড়তে ওদের ঘরে গিয়ে ছিটকিনিটা নামিয়ে দিয়েছে, ছিটকানিটা নামিয়ে দিয়ে বলছে বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি। সেও এবার বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে ওর সালোয়ার কামিজটাকে ধনাদা পুরো এরকম সজলদার গলাটাকে এরকম চেপে ধরেছে, এরকম টেনে ধরে বলছে তুই যাবি কিনা বল, তুই যা এখান থেকে, তুই চলে যা, কে সাহস দিয়েছে তোকে ওকে ধরতে। এইবার সবাই না ভয় পেয়ে গেছে আরো, এমনি ভাই ভাই এরকম মারামারি করছে কেন, মানে ধনাদা আর সজলদায় তখন মানে রীতিমতো হাতে হাতাপাই হচ্ছে, হ্যাঁ ওরা দুজন মারামারি করছে। এবার সবাই দেখছে ধনাদা বলছে ও আমার পরম ভক্ত, ওর বাড়ির প্রত্যেকটা সদস্য আমার প্রত্যেকদিন দিবা রাত্র নিষ্ঠার সাথে পূজা করে, ওকে তুই কেন ধরেছিস বল। আর এদিক থেকে ও মেয়েদের মানে দুটোই কিন্তু ফিমেল ভয়েসে কথা বলছে, ধনদাও ফিমেল ভয়েসে কথা বলছে, সজলদাও ফিমেল ভয়েসে কথা বলছে। সজলদা তখন ফিমেল ভয়েসে বলছে যে আমি বেশ করেছি ওকে ধরেছি, আমি দেখি তোমার কত জোর তুমি ওকে বাঁচাতে পারো, আমি ওকে শেষ করে দেবো, ওকে আমার সাথে নিয়ে যাব, আমার ওকে খুব পছন্দ, আমি ওকে নিয়েই যাব। এইবার সেই ধনাদা সজলদাকে মারতে শুরু করে, তোকে নিয়ে যাবি, আমার ভক্তকে তুই আমার থেকে দূরে নিয়ে যাবি, তোর এত স্পর্ধা হয়েছে, হ্যাঁ বলে ওকে ঠাস ঠাস করে চড় মারছে। ও আবার ওকে মারার চেষ্টা করছে কিন্তু ও অতটা পেরে উঠছে না সজলদা, ধনাদা ওকে বেশি মারধর করছে আর কি, প্রচুর মারছে, চর মারছে, মানে ওকে ঘুষি মারছে, এও ওকে ঘুষি মারে হাতাহাতি করার চেষ্টা করছে, আর সমানে দুজনেই ফিমেল ভয়েসে কথা বলছে। মানে বলছে দিদি আমাদের নিজেদের চোখে দেখা, আমি এই প্রথম জীবনে মানে বলে না ভগবান আর শয়তানের যে একদম মানে ডাইরেক্ট কনফ্রন্টেশন চোখের সামনে এই প্রথম আমরা এক্সপিরিয়েন্স করলাম, মানে আমি নিজেও এই গল্পটা প্রথম এক্সপিরিয়েন্স করলাম, এরকমও কিছু হতে পারে। মানে আমি এরকম অদ্ভুত কথা জীবনে শুনিনি যে ভগবান এবং ভূতের এরকম ডাইরেক্ট মারামারি হচ্ছে, হ্যাঁ এটা খুব একটা অদ্ভুত আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, তো ওই রকম নাকি ধনাদা বলছে তুই আমার ভক্তকে ধরবি, তোকে যেতেই হবে, তুই যাবি না মানে বলে ওকে চড় থাপ্পড় মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। আস্তে 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 সজলদা কাহিল হয়ে পড়ে এবং প্রথম সজলদা ফেন্ট হয়ে যায়। সজলদা যেই মুহূর্তে ফেন্ট হয়ে গেছে ধনাদা ওই অবস্থাতেই মানে ওই ভরে পড়ে থাকা অবস্থাতেই ভরে থাকা অবস্থাতেই ওর হাতে একটা তাবিজ বাঁধে, সঙ্গে সঙ্গে ওর হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং তারপরে ধনাদাও অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে ধনাদাও প্রথমে সজলদা অজ্ঞান হলো, ওর হাতে তাবিজটা বেঁধে ধনাদাও অজ্ঞান হয়ে গেল। তারপর তো দুজনকেই সবাই শুশ্রূষা করে কোনোভাবে সুস্থ করে তোলে। তারপর যখন আবার জ্ঞান ফেরে তখন ধনাদা বলছে যে ওকে তো একটুখানি আরো ছাড়িয়ে টাড়িয়ে দিতে হবে, দাও, মানে ওরও পুরো খেয়াল নেই যে কি করেছে এতক্ষণ ধরে। যাই হোক, আবার সজলদাকে ঝাড়ানো টাড়ানো হয়, তারপর সজলদাকে বলে এই তাবিজটা একেবারেই হাত থেকে না খুলতে, এবং তারপর থেকে সজলদা একদম সুস্থ। মানে মানে কোনো সাধারণ গুণিনের দ্বারা তো ওটা সম্ভবপর হয়নি, কিন্তু যেহেতু ওটা মনসা বাড়ি ছিল এবং ওই বাড়ির প্রত্যেকটা সদস্য মানে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সজলদা ধনাদা প্রত্যেকেই ভীষণভাবে মা মনসার মানে পায়ে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, প্রত্যেক দিন দিবারাত্র ওদের বাড়িতে পূজা হতো,
মানে মায়ের ভোগ চড়তো, ওই জন্য বাড়ির প্রত্যেকটা সদস্য মায়ের ভক্ত বলে মা নিজে এসেছিলেন ওকে রক্ষা করতে, এবং নিজে এসে এরকম একদম ডাইরেক্ট কনফ্রন্টেশন করে একদম নিজে হাতে ওকে তাবিজ পরিয়ে দিয়ে রক্ষা করেছিলেন। ওই গুণিনের দ্বারা কিন্তু ও মুক্ত হয়নি। এটা একটা খুব ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, যেটা নিজেরা প্রত্যক্ষ করেছে। সোনালী বলছে আমরা না কি ভয় পাচ্ছি, আমাদের বাড়ির পেছনের দিকে তো ওদের বাড়িটা, আমি না পেছনে জানলাটা দিয়ে আমি আর আমার মা দেখছি, মানে আমরা ডাইরেক্ট, গ্রাম তো সব লোকজন জমা হয়ে গেছে, বলছে আমাদের পুরো গ্রামের লোকরা এটা জানে, এক্স্যাক্ট ওই গোঘাটের অনেক লোকই এই ঘটনাটা জানে যে ওরকম। ও বলছে যে তুই আমার ভক্তকে মারবি, আর ও বলছে বেশ করবো, ওকে আমি ছেড়ে যাবো না। মানে একদম ভূতে আর ভগবানের যে মারামারি হচ্ছে সামনাসামনি পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল, নিশ্চয়ই তোমাদের কাছেও ছিল। সো যারা যারা আমার পরে রেকর্ডেড ভিডিওটাও দেখবে তাদের প্রত্যেককেও একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে প্লিজ তোমরা একটা কমেন্ট আমার জন্য ড্রপ করে দিও আমাকে ভালোবেসে। আর যাদের ভালো লাগবে আমাদের ভিডিওস তারা ডেফিনেটলি সত্যি ভূতের গল্প অ্যান্ড শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আচ্ছা, সত্যি কিছু গল্প একদম অন্যরকম হয়, লিখছে সুলগ্না রুম্পা ব্যানার্জি। আমি একটা জিনিস নিজের ওপর কনফিডেন্টলি বলতে পারি যে আমার গল্পের সিলেকশনের জন্যই বোধহয় মানুষ আমার গল্প শোনে। আদারওয়াইজ দেখো কোনো মডিফিকেশন নেই, এখনো পর্যন্ত ভালো মাইক ইউজ করি না, এখনো পর্যন্ত ভালো সেট আপ করে উঠতে পারিনি, তো আমার পরিস্থিতি অনুযায়ী আমি কিছুই প্রোগ্রেস করতে পারছি না। একটু সাজানো গোছানো চ্যানেল নয়, অতি সাধারণ, শুধু কন্টেন্টের জোরেই আমি টিকে আছি, জাস্ট গল্পগুলো। এবং এই কন্টেন্টগুলো তো আমার বানানো নয়, এগুলো তোমাদের থেকে পাওয়া। সো আই এম রিয়েলি গ্রেটফুল, থ্যাঙ্কফুল টু এভরিওয়ান, আমার যারা সাপোর্টার, যারা প্রতিনিয়ত আমার জন্য পরিশ্রম করে, আমার জন্য কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে আমাকে পাঠায়, তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সেই জন্যই হয়তো আমি এই এত শো অফের দুনিয়াতে, এই এত র্যাট রেসের মাঝেও, এই এত সাধারণ ক্যামেরা ফ্রেমের মধ্যেও টিকে রয়েছি। ইটস আ অনেস্ট কনফেশন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে, সো সত্যি ভূতের গল্পকেও সাপোর্ট করো, আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা এই বছর আরো অনেকটা বেটার করতে পারি, অনেকটা এগিয়ে যেতে পারি। এবং তোমরা যারা তোমাদের লাইফের স্টোরি আমাকে শেয়ার করতে চাও, অবশ্যই 8240840618 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? কুর্তিটা দারুণ আর তোমায় খুব ভালো লাগছে গো, লিখছে দেবিকা বিশ্বাস। দেবিকা এই কুর্তিটা আমাকে পাঠিয়েছে কানুন সাজকতা থেকে মৌমিতা সরকার, এবং ওর কাছে এরকম কুর্তি, এটা উলেন কুর্তি, ভীষণ গরম, ভীষণ কমফোর্টেবল, একদম স্মুথ ফিনিশ, আর তার সাথে লুকসটা তো দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস, এত সুন্দর একটা সোভার ওয়ার্ক করা রয়েছে। 9932342418 নাম্বারে তোমরা এরকম কুর্তির হিউজ কালেকশন মৌমিতার কাছে পেয়ে যাবে। 9932342418। তুমি অলওয়েজ খুবই ভালো গল্প বলো, খুব ভালো লাগে তোমার গল্পগুলো, থ্যাংক ইউ। কে লিখছে? নিবেদিতা ঘোষ, থ্যাংক ইউ। আর অনিশা কি লিখছে? দিদি তুমি কিন্তু সুমনদার ছোট কাকিমার গল্পটা, হ্যাঁ আমি পাঠাবো তোকে, কারণ কেউ একজন আমাকে পাঠালো, আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং কর, আমি পাঠিয়ে দিচ্ছি। একজন রিম্পা বোধহয় আমাকে পাঠালো, তোরা বলার সাথে সাথে আমি দেখলাম রিম্পার টেক্সটটা ঢুকলো, একটা লিঙ্কও শেয়ার করেছে, প্রবাবলি ওই ছোট কাকিমার লিঙ্কটা। তো আমাকে একটু টেক্সট কর, আমি ওখানে ফরওয়ার্ড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আগের লাইভে কি স্টোরি বললে একটু বলো না। আগের লাইভে যে স্টোরিটা বলেছে ওটা বলা যাবে না, ওটা বিশাল লেন্দি স্টোরি, আমি বলবো মিস করো না। তোমরা যারা খুব এক্সাইটেড থাকো ভৌতিক আর পুনর্জন্মের গল্প শোনার জন্য, মানে ওই গল্পটা হাফ বলতে পারো ভৌতিক গল্প আর হাফ হচ্ছে একটা পুনর্জন্মের গল্প, তো মানে ভৌতিক আর পুনর্জন্মের একটা প্রপার ব্লেন্ডিং ছিল, অসাধারণ গল্প, জাস্ট লিসেন, খুব ভালো লাগবে। ওকে, লুকিং বিউটিফুল লিখছে স্বস্তিকা রয় চৌধুরী, থ্যাংক ইউ। মানুষের ব্যবহার ভালোবাসায় মানুষের প্রতি মানুষের টান বাড়ায়, তোমার ব্যবহার, তোমার মিষ্টত্ব, তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জাগিয়েছে দিদি, থ্যাংক ইউ সুলগ্না, থ্যাংক ইউ সো মাচ। শো অফ তো আজকাল সবাই করে, বাট সিম্পলিসিটিটা তোমার সত্যিই আছে, তাই ইউএসপি, তাই দ্যাটস ইউর ইউএসপি, তাই এত ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। হিন্দোলা আচার্য লিখছে গল্পগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। গার্গী চক্রবর্তী লিখছে খুব ভালো লাগলো গল্পটা, সত্যি একদম অন্যরকম। আচ্ছা, তানিয়া কি লিখছে দেখি? সুমনদার ছোট কাকিমার গল্পটা মারাত্মক হন্টেড, আর শোনার সাহস করব না, মারাত্মক এক্সপিরিয়েন্স, আই সাজেস্ট তোমরা কেউ শুনো না, উনি এতটাই অতৃপ্ত যে শোনে তারই কাছে চলে আসে। কারণ তোর সাথেও কি কিছু ঘটেছে আমাকে বল তাহলে।
মৌসুমী কুমার বলছে নামটা বলো। মৌসুমী তোমার নামটা নিয়েছি। শম্পা দাস লিখছে খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তিতাস বসুদে লিখছে হাই দি, অনেকদিন পর তোমার লাইভে জয়েন হলাম আবার, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর জয়েন করলাম ব্যাঙ্গালোর থেকে, আমাকে চিনতে পারছো? পৌলমিতা মণ্ডল। একদম পৌলমিতা, তোমাকে চিনতে পারছি, কিন্তু তুমি একদম শেষে জয়েন করেছো। আমার লাইভটা আজকে অলমোস্ট হয়ে গেছে, ইউটিউবেও একটা লাইভ করে চলে এসেছি আর এখানেও বাকি লাইভটা কমপ্লিট করলাম। যারা যারা মিস করে গেছে সকলে অবশ্যই শুনে নিও। আর আজকে এখানেই শেষ করছি, কারণ আমারও গলার উপরে দেখছি কতটা স্ট্রেস পড়ছে। আজকে আমার না গলাটা ভেঙে গেছে জানো তো, কালকে এখানে আসার পর থেকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে যখন প্রমিস করেছিলাম তোমাদের সাথে আড্ডাটা মারবো, তাহলে আড্ডাটা তো মারতেই হবে, সেই জন্য চলে আসা। আচ্ছা, সবকটাই দারুণ গল্প, থ্যাংক ইউ দিদি। চন্দননগরের কোথায় বাড়ি তোমার? লিচুতলার কাছে। আর সুচন্দ্রা দত্ত লিখছে তুমি খুব ভালো, গুড়গাঁও থেকে। সুচন্দ্রা দত্ত গুড়গাঁও থেকে, তুমি খুব ভালো। সত্যি আমি ভালো? আমাকে ক্যামেরাতে দেখে মনে হলো আমি খুব ভালো, কি করে বুঝলে? আরে বাবা, যে দিকটা ও হতা নেই হ্যাঁ, আমাকে যতটা ভালো ভাবছো আমি মোটেই ততটা ভালো নই কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু খুব বদমাস। ওকে, আচ্ছা। আমি ভাবলাম এই শুরু হলো নাতিতা, সেটা অলমোস্ট আমার হয়ে গেছে আজকে। অনেক লম্বা, মানে ফার্স্ট স্টোরিটা তো পুরো 1.5 ঘন্টার ছিল, তো আমার ফার্স্ট এপিসোডটা পুরো 1.5 ঘন্টার হয়েছে ইউটিউবে, আবার তারপরে আমি এখানে কন্টিনিউ করছিলাম। সো ডেফিনেটলি। আচ্ছা, একটা খুব ভালো নিউজ আমি মিস করে যাচ্ছি, একটা অ্যানাউন্সমেন্ট দিই। আমি এটা আমার ইউটিউব চ্যানেলেও পরের দিন আবার বলতে হবে আমাকে, আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল। আমাদের গ্রুপে মিতা সেনগুপ্ত বলে একজন আছেন, যিনি আমাকে ভীষণ স্নেহ করেন এবং এই আন্টি আমাকে প্রচুর গল্প পাঠান, তোমরা রেগুলারলি আন্টির প্রচুর গল্প শুনেওছো। তার একমাত্র আদরের কন্যা হচ্ছে ঈপ্সিতা সেনগুপ্ত। শি ইজ ট্যালেন্টেড, মানে ওর কাছে প্রচুর, মানে আমি যদি ওকে ব্যাখ্যা করতে চাই, মানে এত ট্যালেন্ট খুব কম মানুষের মধ্যেই থাকে। যাই হোক, এই রিসেন্ট একটা বোধহয় বিনোদিনী বলে মুভি, যেটাতে অভিনয় করেছে ওই যে দেবের যে গার্লফ্রেন্ড আর কি, রুক্মিণী নাকি নাম, মেয়ে রুক্মিণী কি আমি জানি না, এই দেবের গার্লফ্রেন্ডের নামটা কি রে, একটু লিখতো, আমি ভুলে গেছি। যে দেবের বউ বা দেবের সাথে মানে রিলেশন আছে যে মেয়েটির, হ্যাঁ ওই মেয়েটার কথা বলছি। হ্যাঁ, তো ওই মেয়েটা মানে অভিনীত ওই বিনোদিনী মুভিটাতে কানহা বলে একটা গান আছে। হ্যাঁ, ওই কানহা গানটা শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া হয়েছে। ওই কানহা গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে রয়েছে, ওটার লিরিক্সটা ঈপ্সিতা লিখেছে। সো আন্টি আমাকে যখন এই ঘটনাটা, হ্যাঁ রুক্মিণী, ঠিকই বলেছি। তো ওই আন্টি যখন এই ঘটনাটা আমাকে জানালো, আমি তো ভীষণভাবে কনগ্রাচুলেট করেছি। এবং আমার মনে হয় আমাদের মানে গ্রুপের যেহেতু একজন সদস্যা এবং আমাদের সাথে এত বেশিভাবে কানেক্টেড এরকম ট্যালেন্টেড মানুষেরা, তারা মানে আমি জানি না কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো কনগ্রাচুলেশন, মেনি কনগ্রাচুলেশন, খুব ভালো লেগেছে। আমি গানটা পরে নিজেও শুনলাম, খুব সুন্দর হয়েছে। ওটার লিরিক্সটা ঈপ্সিতা লিখেছে। আন্টি আমাকে খুব আনন্দ করে সেদিনকে লিঙ্কও শেয়ার করেছিল, আমি পুরো গানটা শুনেও দেখলাম, অসাধারণ গেয়েছেন। শ্রেয়া ঘোষালের গান নিয়ে আর আমি কি সেটাকে নিয়ে মন্তব্য করতে যাব, বাট রুক্মিণী অভিনীত ওই গানটা তোমরাও সকলে শুনো, ঈপ্সিতার খুব ভালো লাগবে। অ্যান্ড সত্যি এইরকম চ্যালেঞ্জদের সাথে আমি থাকি বলেই আস্তে আস্তে আমি এত গ্রো করছি। থ্যাংক ইউ। ওকে, ওয়াও গ্রেট নিউজ, কনগ্রাচুলেশন লিখছে সিরাজ। শম্পা চ্যাটার্জি লিখছে ওয়াও কনগ্রাচুলেশন। সত্যি এরকম ভালো মানুষদের সংস্পর্শে সান্নিধ্যে থাকতে পারলে কত ভালো লাগে। আর ঈপ্সিতা খুব সুইট একটি মেয়ে, বাবার অবর্তমানে এখন পুরোপুরি মাকে হ্যান্ডেল করা, প্লাস ওর নিজের কিছু সমস্যা, শারীরিক সমস্যা, সেগুলো সম্পূর্ণ নিজে সামলানো। তার সাথে সাথে ও নিজে একটা বাইসাইড এমনি অনলাইন বিজনেস করে, ও একটা ক্যাফে চালায়, মানে ওর প্রচুর ট্যালেন্ট। কিন্তু তার মধ্যে থেকেও দেখো নিজের জন্য সময় বার করে ও কিন্তু অ্যাজ আ গীতিকারও কাজ করে যাচ্ছে, এবং এটা একটা ওর জন্য বড় ব্রেক ছিল। মানে শ্রেয়া ঘোষাল গিয়েছেন একটা এত বড় প্ল্যাটফর্মে, ওর গান সিলেক্ট হয়েছে, তো এটার থেকে বড় পাওয়া ওর কি হতে পারে। তো যাই হোক, ও আমাকে ওর ক্যাফেতে ফ্রিতে কফি চায় অফার করার জন্য বহুবার ডেকেছে, আমার যাওয়া হচ্ছে না, আমাকে যেতে হবে, তো যাব আমি। ঈপ্সিতা বলেছে আমার কাছে কিন্তু প্রচুর রকমের মোমোজ আর স্যান্ডউইচের কালেকশন আছে, তো এইরকম ফুডি মানুষকে ডাকলে সে আর যাবে না, এটা হতে পারে। আমি যাবো ঈপ্সিতার ক্যাফেতে কখনো স্যান্ডউইচ খেতে ডেফিনেটলি, আর কফি তো ট্রাই করবোই করবো। ক্যাফেটাও একদম একা হাতে দুর্ধর্ষভাবে চালাচ্ছে, ট্যালেন্টেড ওয়ান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও 8240840618, 8240840618, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ও আরো বড় হোক এটাই আমরা কামনা করি, একদমই তাই, আরো এগিয়ে চলুক।
ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখা যাক কবে। এখনই আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, আমি নোটিফিকেশন পাঠিয়ে দেবো, দেখে নেবে। আর আমি জানি আমার নোটিফিকেশন পেলেই তোমরা আমাকে অটোমেটিক্যালি তোমরা জয়েন করে নেবে। আচ্ছা, আগের দিন প্রচুর মানুষ আমাকে নক করেছিল, বলেছিল হোয়াটসঅ্যাপে কানেক্ট করে রাখবো তোমাকে। আমি সবার নাম্বার কিন্তু সেভ করে নিয়েছি, তো তোমরা আমার স্টেটাস ফলো করে নিতে পারো, সেটাতে তোমাদের আরো বেটার বুঝতে সুবিধা হবে যে আমি কখন কোথায় লাইভে আসছি। বা বুঝতে না পারলে আমাকে টেক্সট করলে পার্সোনালি আমি তোমাদেরকে রেসপন্স তো ডেফিনেটলি করবো। ওকে, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।